আমি আমার শ্বশুরবাড়ি থেকে বাবা মার সংসারের খরচের জন্য টাকা দেই, আর এটা আমার শ্বশুর শাশুড়ি একদমই পছন্দ করে না। বিভিন্ন বাহানায় এগুলো নিয়ে আমাকে অনেক কথা শোনায় তারা। আমার বাবা মা নাকি ফকির, তাই বিয়ের পরও মেয়ের কাছ থেকে হাত পেতে টাকা নেয়। প্রথম আমি এই কথাগুলো কানে না নিলেও এখন বিষয়টা আমার খুব ভালো লাগে। আমি আমার শাশুড়িকে অনেক বুঝিয়েছি যে আমি তাদের বড় সন্তান, তারা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আপনার ছেলের যেমন আপনাদের প্রতি অনেক দায়িত্ব আছে, ঠিক তেমনি আমারও তাদের প্রতি অনেক দায়িত্ব আছে। এর উত্তরে আমার শাশুড়ি আমাকে বলে, মেয়েদের বিয়ের পরে বাবা মায়ের প্রতি আবার কিসের দায়িত্ব পালন? এসব আজগুবি কথা আমাকে বোঝাতে এসো না। আমি একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি, ছোটবেলা থেকে পড়াশোনায় অনেক ভালো রেজাল্ট করতাম, তাই আমার দিনমজুর বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে। আমাকে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল। আমার বাবার আশা ছিল আমি একদিন অনেক ভালো অবস্থানে পৌঁছে তাদের বৃদ্ধ বয়সে দেখাশোনা করব। আমার আরেকটি বোন আছে, ওর নাম হচ্ছে আলো। ও এবার ইন্টারে পড়াশোনা করতেছে। ওর পড়াশোনার খরচ সহ সংসারের খরচপাতিও দিতে হয়, কারণ বাবা এখন আর কোনো কাজ করতে পারে না। রোগাক্রান্ত শরীর নিয়ে কোনো রকম চলাফেরা করে। তাছাড়া আমি নিজেই চাকরি পাওয়ার পর বাবাকে বলেছিলাম, তোমার আর কোনো কষ্টের কাজ করতে হবে না, এবার তোমার অবসরে যাওয়ার সময়। আমার হাজবেন্ড আর আমি একই প্রতিষ্ঠানে কাজ করতাম, কিন্তু পরবর্তীতে সে অন্য একটি ব্যাংকে শিফট হয়, কিন্তু আমাদের যোগাযোগ থেকে যায়। সেখান থেকেই আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে এবং তার পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের আগে আমি মিনহাজকে বলেছিলাম আমার পারিবারিক অবস্থার কথা, বলেছিলাম যে আমার পরিবারের হাল কিন্তু আমাকেই ধরতে হবে। তো মিনহাজের কোনো আপত্তি না থাকায় আমি বিয়ের জন্য মত প্রকাশ করি। তারপর পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের 1 বছর যেতে না যেতেই বাবার বাড়ির খরচ চালানো নিয়ে অনেক কথা শোনাতে শুরু করে আমার শ্বশুর শাশুড়ি। তাদের কথা, চাকরি করে সব টাকা পয়সা যদি বাবা মাকে দিয়ে দেয় তাহলে আমার বাড়িতে থেকে অমন চাকরি করার কোনো প্রয়োজন নাই, বরং সংসারে মনোযোগ দাও। তিনি আমার পিছনে এমনভাবেই লেগেছেন যে উনি আমার ভালো দিকটাও ভুলে যান। আমার স্যালারির পুরো টাকাটাই যে আমি বাবাকে দেই তা কিন্তু নয়, অল্প কিছু নিজের হাত খরচের জন্য রেখে বাকি টাকাগুলো 2 ভাগ করে আমি অর্ধেক বাবাকে দেই আর বাকি অর্ধেকটা শাশুড়ির হাতে দেই। কিন্তু শাশুড়ি এই দেয়ার কথাটা স্বীকার করে না। আমার কথা স্বীকার করুক বা না করুক, আমার কাজ আমি করে যাব। মাঝে মাঝে আমার শাশুড়ির পীড়াদায়ক কথাগুলো আমাকে খুব কষ্ট দেয়। এমনটা জানলে কোনোদিন বিয়েই করতাম না। যে বিয়ের কারণে নিজের পরিবারকে চালানোর জন্য অন্যের কথা শুনতে হয়, সেই বিয়ে আমার কোনো প্রয়োজন ছিল না। কারণ আমি নিজের চোখে দেখেছি আমার দিনমজুর বাবা আমার জন্য কতটা কষ্ট করছে। আমি আমার বাবাকে দেখিনি কোনোদিন একটা শার্ট বানিয়ে পড়তে, নতুন একটা ভালো লুঙ্গি কিনতে, অথচ আমাদের 2 বোনের চাওয়া অপূরণ রাখেনি। কোনো আত্মীয় স্বজনের বাড়ি থেকে বিয়ে শাদীর দাওয়াত দিলে অন্য চাচাদের শার্ট গায়ে জড়িয়ে সম্মান রক্ষা করত। ঈদ আসলে কত করে বলতাম, বাবা এবার তুমি একটা শার্ট বানাবে। বাবা হেসে দিয়ে বলতো, যখন তোরা বড় হয়ে চাকরি করবি তখন আমার কত শার্ট হবে, আর সেটাই হবে আমার আসল পাওয়া। তখন বাবার সরল মুখের দিকে তাকিয়ে চেয়ে থাকতাম আর মনে মনে বলতাম, তোমার চাওয়াটা যেন আল্লাহ খুব সহজেই পূরণ করে দেয় বাবা, দোয়া করো। বাবার ইচ্ছে পূরণ হয়েছে। প্রথম যেদিন স্যালারি পেয়েছিলাম সেদিন মার জন্য একটা তাঁতের শাড়ি, আলোর জন্য একটা 3 পিস আর বাবার জন্য 3টা শার্ট কিনেছিলাম। সেদিন আমার বাবার চোখে আনন্দের অশ্রু ঝরেছিল, কারণ চাচারা এবং প্রতিবেশীরা অনেকেই বলতো, লুৎফার তুই তো গরিব মানুষ, দিন এনে দিন খাস, সেখানে এত কষ্ট করে মেয়েদের পড়ালেখা শিখিয়ে কি করবি বলতো? বিয়ে দিলেই তো পরের ঘরে চলে যাবে, তখন তোর কোনো খোঁজ আর রাখবে না, তোর সারা জীবন কষ্ট করেই খেতে হবে। তখন আমার বাবা বলতো, সেই সময় তো আসুক, তখন দেখা যাবে, কিন্তু তোমরা এগুলো বলে আমার মেয়েদের মন ছোট করবা না। জীবনের এতটা পথ পাড়ি দিয়ে যখন আজ সেই দায়িত্ব পালন করতে চাই, তখন বাধা হয়ে দাঁড়িয়েছে শ্বশুর শাশুড়ি। শাশুড়ি যে শুধু ঘরের মধ্যে বলেই সীমাবদ্ধ তা নয়, আত্মীয় স্বজনদের সামনেও এগুলা বলে, অপমান করে, কটু কথা শোনায় আমাকে। মনে হয় আমি যেন কত বড় অপরাধ করেছি। আমি কোনো জবাব দেই না। আমার তো কথার পিঠে কথা বলা নিষেধ আছে, কারণ আমার হাজবেন্ডের কথা ছিল, আমার বাবা মা তোমাকে যাই বলুক তুমি সব সময় চুপ থাকবা। আমি মেনে নিয়েছি তার কথা। এই 1 বছরে তাদের কোনো কথার প্রতি উত্তর
করিনি। আমি নিয়মিত ভোর 5টায় উঠে সকালের নাস্তা তৈরি করে সবাইকে খেতে দেই। দুপুরের রান্না শেষ করে দুইজনের দুপুরের খাবার বক্স রেডি করে তারপর অফিসে যাই। তবুও ঘরের কোনো কাজে বিন্দুমাত্র ত্রুটি হলেই সব দোষ গিয়ে পড়ে আমার চাকরির ওপর। সঙ্গে থাকে কিছু বদবাক্য, যা শুনলে আমার পুরো মাথাটাই একদম অগোছালো হয়ে যায়। ননদের বিয়ে ঠিক হয়েছে, আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে এসেছে, কিন্তু আমি চাচ্ছিলাম না যে আমার পরিবারের কেউ এই বাড়িতে আসুক, কারণ এদের কেচ্ছা কখনো আমি আমার বাবা মাকে বলিনি, তাই নিষেধ করতে পারতেছি না। তাহলে বাবার কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। বিয়ের একদিন আগেই বাবা মা আর আলো এই বাড়িতে আসে। ননদের জন্য উপহার হিসেবে একটা সোনার আংটি এনেছে। বিয়ের দিন মা আংটিটা ননদকে পরিয়ে দেয়। শাশুড়ি দেখেছে কিন্তু কিছুই বলেনি। মনে মনে খুশি হলাম, যাক উনি স্বাভাবিকভাবে নিয়েছে। কিন্তু না, কনে বিদায়ের পর বাড়ি ভর্তি লোকের সামনে শাশুড়ি বলতে লাগলেন, বিআই সাহেব তো মাছের তেল দিয়ে মাছ ভেজে নিল, আমার ঘরের বউ চাকরি করে, ওনাকে টাকা দেয়, আর সেই টাকা দিয়েই আমার মেয়ের জন্য উপহার কিনে এনেছে। নয়তো ওনার মতো মানুষের কি সোনার আংটি উপহার দেওয়ার যোগ্যতা আছে? আরো অনেক অনেক অপমানজনক কথাবার্তা বললেন। বাবা চুপ করে মাটির দিকে তাকিয়ে আছে। যখন দেখলাম আমার হাজবেন্ড কিছুই বলতেছে না তার মাকে, তখন আমিও আর চুপ থাকতে পারলাম না। আমি এই প্রথমবারের মতো আমার শাশুড়ির মুখের ওপর বললাম, আমি কি শুধু আমার বাবাকেই টাকা দেই, আপনাকে দেই না? আমার বাবার কথাটাই কেন বারবার আপনি তুলে ধরেন? কই, আপনাকে যে দেই সেই কথাটা তো একবারও বললেন না, আপনার মুখে তো সেটা শুনিই নাই। তাছাড়া আমার বাবা আমাকে কষ্ট করে মানুষ করেছে, আমার অর্জনের সবকিছু আমার বাবার পাওয়াই যোগ্যতা রাখেন, আপনি নয়। এই মুহূর্তেই আমার হাজবেন্ড এসে ঠাস করে আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। কেন তার মায়ের মুখে মুখে তর্ক করলাম? তার এমন ব্যবহার দেখে আমি একটু অবাক হলাম। আমি বুঝতেই পারলাম না কি হলো আমার সাথে। নিজের অজান্তেই চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ল। আমি কোন মিনহাজকে দেখছি, যে মানুষটা আমাকে কথা দিয়েছিল বিয়ের পর আমার চাকরি করতে কোনো সমস্যা হবে না, আরো কত কথা। তার সেই ভরসাতেই আমি বিয়ের পিঁড়িতে বসেছিলাম, আর আজকে সেই মানুষটা এত মানুষের সামনে আমার গায়ে হাত তুললো কোনো অপরাধ ছাড়া। বাবাকে বললাম, চলো বাবা, এখানে আর এক মুহূর্তও নয়, এখান থেকে আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে। বাবা বলল, তুই কোথায় যাবি মা? এটাই তো তোর স্বামীর বাড়ি। কোনটাকে স্বামীর বাড়ি বলছো বাবা? যেখানে শত চেষ্টা করো তাদের মনে জায়গা করে নিতে পারিনি, সেই স্বামীর বাড়ির কথা বলছো? এমন স্বামীর বাড়ির চেয়ে আমার বাবার কুঁড়েঘর অনেক ভালো, অনেক শান্তির। চলো বাবা। আসার সময় মিনহাজের মুখোমুখি কিছু কথা বললাম। তুমি আজ যেটা করলে সেটার জন্য তুমি অনুতপ্ত হবে কি না জানি না, তবে আজ কিছু কথা বলে যেতে চাই। বিয়ের পর থেকেই আমার সাথে খারাপ ব্যবহার করে আসছে তোমার মা, যেগুলো তোমাকে কখনো বলিনি আমি, কিন্তু আজ না বলে আর পারলাম না। আর আমার বেতনের পুরো টাকাটা আমি আমার বাবাকে দেই না, টাকাটা আমি দুভাগ করে তোমার মাকে অর্ধেকটা দেই আর বাবাকে অর্ধেকটা দেই। এগুলো তোমার কাছে কখনোই বলিনি আমি। তুমি তোমার নিজের বাবা মায়ের প্রতি এতটাই অন্ধ হয়ে গিয়েছো, তাই আমার দোষটাই তোমার চোখে ধরা পড়ছে। তাই অনেক ভেবেচিন্তে দেখলাম সংসার জীবন আমার জন্য না, আমি আমার বাবা মায়ের বড় সন্তান, তাদের প্রতি আমার অনেক দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আমি এড়িয়ে যেতে পারবো না। আমি চলে যাচ্ছি, সঙ্গে আরেকজনকে নিয়ে যাচ্ছি, যে শুধু আমার মধ্যেই বেড়ে উঠবে। বেরিয়ে আসার সময় মিনহাজ বাধা দিল না। বুঝতে পারলাম তার কাছে আমার প্রয়োজন পড়িয়েছে, তার আর আমাকে দরকার নেই। তো আজকের এই গল্পটি আমার আপু এবং ভাইয়াদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম গল্প পেতে চাইলে অবশ্যই আমার পেজটিতে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।